কায়সার ততটা গায়ে মাখল না শিষ্যের কথাগুলো। নরমভাবেই সে নিজের কলার থেকে হাত সরিয়ে দিল শিষ্যের। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ওটাকে লোভ নয় শালাবাবু, ভালোবাসা বলে। অবশ্য তোমার বোনটা যা, তাতে ভালো না বেশি আর উপায় আছে কি? সৌন্দর্যের দিক থেকে না হয় বাদই দিলাম, ওর কথা বলা, তাকানো, আচার আচরণ, ভদ্রতা সবটাই আমার মনের দুয়ারে কম্পন সৃষ্টি করেছে। নয়তো আমার অন্তত তোমার মতো শত্রুর বোনকে ভালোবাসার কোনো ইচ্ছা ছিল না। শিষ্য তেতে উঠল আরও। এবার হাতে হকি স্টিকটা নিয়েই দুই হাতে চেপে ধরল কায়সারের কলার। ক্রোধে হিসিয়ে উঠে বলল, ও আমার বোন নয়, বউ হয় বউ। কায়সার একটু সময়ের জন্য থমকালো। হৃদয়ে উত্তাল ঝড়ের হাওয়া বইল যেন। ত্রয়ী শিষ্যের বউ? কখন? কিভাবে? না, এ হতে পারে না। কিছু সময় নিয়ে সে আবার পূর্বের ভঙ্গিতে ফিরে গেল। হৃদয় শিথিল হলো তার। এ নিশ্চয়ই শিষ্য তাকে ত্রয়ীর থেকে দূরে সরানোর জন্য বলছে। নয়তো 2 দিন আগেও যেখানে শিষ্যের সাথে ত্রয়ীর সম্পর্কটা কেবলমাত্র দুঃসম্পর্কের ভাই বোনের সীমাবদ্ধ ছিল, এখন স্বামী স্ত্রী কীভাবে হয়? আর তাছাড়া এমন কিছু হলে তো সে নিশ্চয়ই খবর পেত। শিষ্যের মতো পুরুষ অন্তত লুকিয়ে চুরিয়ে বিয়ে করতে পারে না। আর করবেও বা কেন? কি কারণ থাকতে পারে? কায়সার মৃদু হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কেমন বউ? দুঃসম্পর্কের বউ নাকি আপন বউ? দুঃসম্পর্কের বউ আবার কি? ও আমার নিজের বউ, বিয়ে হয়েছে ওর সাথে আমার। কায়সার এবারেও বিশ্বাস করল না শিষ্যের কথা, বরং ভাবলেশীনভাবে বলল, বিয়ে তো হবে আমার সাথে, ত্রয়ী আমার বউ হবে, শুধু আমার। শিষ্যের চোখ দুটো রক্তিম হয়ে উঠল। একে তো তার বউকে কলেজে গিয়ে প্রেম নিবেদন করে এসেছে, তার উপরে এখন আবার বলছে বিয়ে করবে। শিষ্য এখানে এসেছিল কায়সারকে আঘাত করার তাগিদে, তবে এখনও অবধি কলার চেপে ধরা ব্যতীত তেমন কিছুই করেনি। মারামারিতে যাওয়ার পূর্বে সে বেশ ভালোভাবেই বুঝিয়েছে, বলেছে তাদের বিয়ের কথা। কিন্তু এই বেটা তো তার কোনো কথা বিশ্বাসই করছে না, উল্টো রসিকতা করছে। শিষ্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। মেজাজ হারিয়ে ঘুষি বসালো কায়সারের নাক বরাবর। চেঁচিয়ে উঠে বলল, একটা কথা বললে বুঝিস না? তোকে বারবার বলেছি ত্রয়ীর পিছু ছাড়, ছাড় পিছু। তারপরে কুত্তার মতো পড়ে আছিস ওর পেছনে। লাজ লজ্জা বলতে কিছু নেই তোর? শিষ্যের শক্ত হাতে ঘুষির দাপটে কায়সার ছিটকে পড়ল অদূরের মেঝেতে। সাথে সাথে মাথাটা ঘুরে উঠল তার। একটু সময়ের জন্য দৃষ্টি অভিমুখে হানা দিল ঘোলাটে ভাব। কায়সার মাথা নাড়িয়ে নিজেকে ধাতস্থ করল। নাকে হাত দিয়ে লাল তরল রক্তের আভাস পেল। সাথে সাথে ফুঁসে উঠল সে। তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠে রোষ নিয়ে বলল, এতক্ষণ তোর অনেক জোরাজুরি সহ্য করেছি, কিছু বলিনি। তোর সাহস তো কম নয়, তুই আমার ডেরায় এসে আবার আমার গায়ে হাত তুলিস? শিষ্য তেড়ে গিয়ে হাতের হকি স্টিকটা দ্বারা আঘাত করল কায়সারের পা বরাবর। দাঁতের দাঁত চেপে বলল, সাহস আমার বরাবরই বেশি। এখন পর্যন্ত তো শুধু গায়ে হাত তুলেছি। এরপরও যদি তুই ত্রয়ীর পিছু না ছাড়িস, তবে মেরে পুঁতে দেব নির্ঘাত। ছাড়বো না আমি ত্রয়ীর পিছু। কি করবি তুই? শিষ্য ফের রেগে মেগে হাতের হকি স্টিকটা দ্বারা আঘাত করল কায়সারের বাহু বরাবর। তবে এবারে সে একটা আঘাত করেই থেমে থাকেনি। গায়ের জোরে যতগুলো পারছে আঘাত করেই যাচ্ছে। কায়সারও দৌড়ে গিয়ে তার ঝুপড়ি ঘরের এক কোণা থেকে একটা মোটা সোটা লাঠি বের করে আনলো। তা দ্বারা প্রতিহত এবং আঘাত করার চেষ্টা শুরু করলো শিষ্যকে। দুজনের মধ্যেকার মারামারি মুহূর্তেই ভয়াবহ রূপ ধারণ করলো। শিষ্যের সাথে আসা জনবলও থেমে নেই, তারাও কায়সারের দলের সাথে মারামারিতে যোগদান করেছে ইতিমধ্যেই। দুই পক্ষের তুমুল সংঘর্ষে উত্তাল হয়ে পড়েছে পরিবেশ। আশেপাশের সব মানুষ নিজেদের বাড়িঘর দোকানপাট রেখে জড়ো হয়েছে মারামারি দেখতে। এ যেন তাদের নিকট কোনো ভয়াবহ ব্যাপার নয়, বরং উপভোগ্য বিষয়। কেউ কেউ আবার নিজেদের মুঠোফোনে ভিডিও রেকর্ডও শুরু করলো মারামারির। তবে এদের মধ্যে থেকে কোনো এক দায়িত্বশীল নাগরিক কল করল পুলিশে, বর্ণনা দিল সংঘর্ষের। শহুরে পরিবেশে থানাগুলো খুব বেশি দূরে নয়, তাই পুলিশের গাড়ি আসতেও খুব বেশি সময় লাগলো না। পুলিশের গাড়ির সাইরেন কানে পৌঁছাতেই চমকে উঠল শিষ্য এবং কায়সার। এমনি মারামারি করে যে তাদের নিজেদের সাহস প্রকাশে যতই আগ্রহ থাকুক না কেন,
পুলিশ হেফাজতে যেতে ঠিক ততই ভয়। পুলিশের গাড়ির শব্দ শুনেই সবাই মারামারিতে ইস্তফা দিল। যে যেখান থেকে পারল ছুটল পালানোর উদ্দেশ্যে। শিষ্য হাতের হকি স্টিকটা নিয়েই ছুটল নিজের গাড়ির দিকে। তবে যাওয়ার আগে কায়সারকে শাসিয়ে বলে গেল, আজকের পর যেন তোকে আর আমার বইয়ের পেছনে না দেখি, তাহলে কিন্তু খুন হয়ে যাবি। চারিদিকে হই হই রই রই পরিবেশ। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা। তবে বেশিরভাগ শিক্ষার্থী বোধহয় এই মুহূর্তে শ্রেণীতে নিজেদের পাঠে ব্যস্ত। শিষ্য লম্বা লম্বা পা ফেলে গিয়ে দাঁড়ালো ত্রয়ীর শ্রেণীকক্ষের অভিমুখে। শ্রেণীতে এই মুহূর্তে অধ্যাপক নেই। শিক্ষার্থীরা যে যার মতো আড্ডা দিচ্ছে। শিষ্য শ্রেণীতে ঢুকলো। দৃষ্টি ঘোরালো চারিদিকে। ত্রয়ী কোথায়? তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। শিষ্য প্রথম বেঞ্চে বসা এক শিক্ষার্থী থেকে শুধালো, ত্রয়ী কোথায়? ক্যান্টিনে সম্ভবত। শিষ্য আর দাঁড়ালো না, পা চালিয়ে চলে গেল ক্যান্টিনের দিকে। ত্রয়ী ক্যান্টিনে বসে আছে আরফা এবং রাকিবের সাথে। একটু আগেই একটা ছেলে এসে তাদের অভিমুখে গোটা কয়েক সিঙ্গারা রেখে গেছে। ত্রয়ী একটা সিঙ্গারা তুলে মুখে দেবে, ঠিক তখনই একটি শক্তপোক্ত পুরুষালী হাত এসে থামিয়ে দিল তার হাতটা। হকচকিয়ে উঠল ত্রয়ী। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। শিষ্যকে চোখে পড়তে খানিকটা অবাক হলো সে। কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, আপনি শিষ্য কোনো জবাব দিল না। ত্রয়ীর হাত টেনে হাঁটা ধরল আবার পিছন ঘুরে। যেতে যেতে বলল, চল আমার সাথে। ত্রয়ী কিছু বলতে গিয়েও থেমে গেল। গাঢ় দৃষ্টিতে তাকালো শিষ্যের দিকে। লোকটাকে কেমন অগোছালো লাগছে। চুলগুলো উস্কো খুস্কো, গলার টাই ঢিলা, শার্টের হাতা গোটানো, কপাল লাল হয়ে ফুলে আছে, ঠোঁটের কোণেও কিছুটা লাল লাল দেখাচ্ছে। এই লোক নির্ঘাত আবার মারামারি করেছে কোথাও। ত্রয়ীর হৃদয়ে অস্থিরতা হানা দিল। ব্যগ্র হয়ে সে প্রশ্ন করল, আপনি আবার মারামারি করেছেন? শিষ্য নিরুত্তর। সে ত্রয়ীকে টেনে এনে বসিয়ে দিল গাড়িতে। অতঃপর নিজে চালকের আসনে স্থান নিয়ে গাড়ি চালনা শুরু করলো। ত্রয়ী কপাল কুঁচকালো। ফের বলল, কি হলো, কথা বলছেন না কেন? আপনি আবার মারামারি করেছেন তাই না? শিষ্য এবারেও চুপ। ত্রয়ী বিরক্ত হলো, সাথে শিষ্যের জন্য ভীষণ চিন্তাও হলো তার। লোকটা আবার কার সাথে মারামারি করেছে? বেশি করেছে নাকি কম? কপালে ঠোঁটে তো ভালোই ক্ষতের সৃষ্টি হয়েছে। এমন ক্ষত কি আরও হয়েছে? আর এই লোককেও বলিহারি চাই। সারা দিন শুধু মারামারি কাটাকাটি, ঝামেলা ছাড়া কি এর জীবন চলে না? এর শরীরে কি ব্যথা লাগে না? ত্রয়ী নাক মুখ কুচকালো, কপট রাগ দেখিয়ে বলল, সারা দিন শুধু মারামারি কাটাকাটি, একটু শান্তিতে থাকতে পারেন না? কি অবস্থা করেছে চোখ মুখের। ত্রয়ীর কথাটা শেষ হতে না হতেই হঠাৎ গাড়িতে ব্রেক কষল শিষ্য। হকচকিয়ে উঠল ত্রয়ী। অসাবধানতাবশত সামনের দিকে কিছুটা ঝুঁকিয়েও গেল তার মাথা। তবে কোথাও আঘাত লাগার পূর্বেই নিজেকে সামলে উঠল মেয়েটা। কপালে বিরক্তির ভাঁজ নিয়ে বলল, এভাবে কেউ গাড়িতে ব্রেক কষে আর একটু হলেই জানটা বেরিয়ে যেত। নিজে তো কোথায় মারামারি করে চোখ মুখ ফাটিয়ে এসছে, এখন আমাকেও মারতে চাইছেন নাকি? শিষ্যের দৃষ্টি শীতল হলো। ঘাড় বাঁকিয়ে সে তাকালো ত্রয়ীর দিকে। শান্ত কণ্ঠে শুধালো, স্ত্রীর অধিকার ফলাচ্ছিস? ত্রয়ী এবারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। সাথে সাথে দৃষ্টি নুইয়ে নিল সে। শিষ্যের ক্ষতগুলো দেখে একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল মেয়েটা। যার বহিঃপ্রকাশ ঘটেছে তার তীব্র অধিকারবোধ নিয়ে করা প্রশ্ন এবং কথায়। ত্রয়ীর চোখে মুখে অপ্রস্তুত ভাব দেখে হাসল শিষ্য। একটু আগেই মেয়েটার কণ্ঠে কত দাপট, কত হমিদম্বি ছিল, আর এখন মাত্র একটি ক্ষুদ্রের প্রশ্নের অভিমুখেই দিশেহারা হয়ে পড়েছে সে। শিষ্য একটু চেপে বসল তার দিকে। কোমরে হাত দিয়ে মেয়েটাকে টেনে নিল নিজের দিকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কিন্তু আমার ভালো লেগেছে, একদম কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখ বুকটার ভেতরে কেমন শান্তি শান্তি লাগছে। ত্রয়ী চোখ তুলে তাকালো শিষ্যের দিকে। তবে পর মুহূর্তেই আবার দৃষ্টি নামিয়ে নিল। মিনমিনে কণ্ঠে শুধালো, মারামারি কেন করেছেন? তোর জন্য। আমার জন্য? ত্রয়ীর কণ্ঠে বিস্ময়। শিষ্য মেয়েটির কোমর চেপে কোলে তুলে নিল। অস্ফুট স্বরে জবাব দিল, আমি আবার কি করলাম? প্রশ্নটা করতে করতে ত্রয়ী নেমে যেতে নিল শিষ্যের কোল থেকে। শিষ্য তা হতে দিল না, বরং মেয়েটিকে নিজের সাথে আরও মিশিয়ে নিতে নিতে বলল,
ওই যে বালপাকনা কায়সারটা তোকে প্রেম নিবেদন করলো। ত্রয়ীর চোখে মুখে ফের বিস্ময় খেলে গেল। লোকটা এর মধ্যে এই সংবাদ পেয়েও গেছে। এ নিশ্চয়ই ওই রাকিবটা জানিয়েছে। কায়সার যখন তাকে প্রেম নিবেদন করেছিল তখন রাকিব ছিল না, এটা ঠিক। তবে সে আসার পর আরফা গড় গড় করে সব বলেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। শিশু ভাইয়ের চেল আসে, একটু কিছু হলেই সব তাকে জানাতে হবে। কেন? আজ যদি এই কায়সারের কথা শিষ্যকে না জানাতো তবে কি শিষ্য খেপে যেত, মারামারি করতো কায়সারের সাথে? আর মারামারি না করলে নিশ্চয়ই এত ক্ষতের সৃষ্টি হতো না। ত্রয়ী থমথমে কণ্ঠে বলল, তাই বলে আপনাকে মারামারি করতে হবে? শিষ্য ত্রয়ীর কানের গোড়ায় একগোছা চুল গুজে দিতে দিতে জবাব দিল, হুম, তাই এই মারামারি করে কি পেয়েছেন? তোকে পেয়েছি। ত্রয়ী থমকালো, শীতল দৃষ্টিতে তাকালো শিষ্যের দিকে। তবে খানিকটা পরে আবার দৃষ্টি নুইয়ে নিয়ে বলল, আপনার ঠোঁটের রক্ত। মুছে দে। ত্রয়ী নিজের ওড়না কোনা উচালো ঠোঁটের রক্ত মোছার জন্য। শিষ্য তৎক্ষণাৎ থামিয়ে দিল তাকে, গাঢ় কণ্ঠে বলল, এভাবে নয়। তাহলে কিভাবে? তোর ঠোঁট দিয়ে। বাক্যটার মানে বুঝে উঠতে ত্রয়ীর সময় লাগলো একটু। তবে পুরোপুরিভাবে বাক্যটার মানে বুঝে উঠতেই চমকে উঠল সে। ঠোঁট দিয়ে মানে কি? ত্রয়ী চোখ বড় বড় করল। শিষ্য অধর কোণে ফুটিয়ে তুলল বক্র হাসির রেখা। দৃষ্টিতে তার প্রখারতা। মাথার পিছনে হাত দিয়ে মেয়েটাকে টেনে নিল নিজের দিকে। কিছু বুঝে ওঠার পূর্বেই নিজের শুষ্ক খসখসে ওষ্ঠজোড়া মিলিয়ে দিল প্রেয়সীর দুই ওষ্ঠের ভাঁজে। প্রথমে ধীরে ধীরে, এরপর উন্মাদের ন্যায় শুষে নিতে শুরু করল মেয়েটির ওষ্ঠের মধুসুধা। ত্রয়ী দিশেহারা হয়ে উঠল। অদ্ভুত এক অনুভূতি হানা দিল তার হৃদয় জুড়ে। কেমন লজ্জা, ভয়, সংকোচ এবং ভালোবাসার তীব্র মিশ্রণে গড়া এই অনুভূতি। হৃদযন্ত্রের ক্রিয়াও যেন তার অস্বাভাবিক। শিষ্যের এহেন গাঢ় স্পর্শে ধীরে ধীরে নাজুক হয়ে পড়তে শুরু করল ত্রয়ী। উপায় না পেয়ে হাত দুটো রাখল শিষ্যের প্রশস্ত বক্ষের উপরে। ঠেলে তাকে সরিয়ে দিতে চাইল দূরে। তবে শিষ্য কি আর দূরে যাওয়ার পাত্র? সে এক চুলও নড়ল না, বরং নিজের গুরুত্বপূর্ণ কাজে বাধা পাওয়ায় ভীষণ বিরক্ত হলো সে। কপাল কুঁচকে ত্রয়ীর দুই হাত ধরে মুঠোবন্দি করে নিল তার সাথে। এরপর আবার নতুন উদ্যমে মেয়েটাকে অনুভূতির জোয়ারে নাজেহাল করে তুলতে উদ্যত হলো। কিছুটা সময় নিয়ে নিজ কার্যসিদ্ধি করে তবেই ত্রয়ীকে ছাড়ল শিষ্য। তবে দূরে গেল না। মেয়েটিকে কোলের উপর বসিয়ে রেখেই প্রশ্ন করল, রক্ত গেছে? রক্ত গেছে নাকি যায়নি তা দেখবে কখন? একটু আগে যা ঘটল, তারপর লজ্জা। অস্বস্তিতে শীর্ষের দিকে তাকানোটাই তো দায় হয়ে পড়েছে ত্রয়ীর। শিষ্য তাকে ছাড়ার পর সেই যে মেয়েটার মাথা নুইয়ে ফেলেছে, আর তারপর চোখ তুলে তাকায়নি। শিষ্য ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে রেখে বলল, নিচে কি দেখিস? তাকা আমার দিকে। ত্রয়ী তাকালো না। যেভাবে দৃষ্টি নুইয়ে রেখেছিল সেইভাবেই আছে সে। শিষ্য ত্রয়ীর থুতনিতে হাত দিল, টেনে মাথা উঠিয়ে শুধালো, এবার দেখ রক্ত গিয়েছে কিনা। ত্রয়ী এক পলক তাকালো শিষ্যের মুখপানে, পরপর আবার দৃষ্টি নুইয়ে নিল। উপর নিচ মাথা দুলিয়ে বোঝালো রক্ত গিয়েছে। শিষ্য ওষ্ঠ প্রসারিত করল, আলতোভাবে ত্রয়ীর নাক টেনে দিয়ে বলল, স্বামীর ঠোঁটের রক্ত দেখলে এভাবে মুছতে হয়। আজ শিখিয়ে দিলাম, পরের বার থেকে যেন মনে থাকে। ত্রয়ী এবার মাথা তুলল, ফট করে প্রশ্ন করল, কেন, আপনি আবার মারামারি করবেন নাকি? শিষ্য নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা রাখল ত্রয়ীর নরম ওষ্ঠের উপরে। একটু আগে তার আক্রমণের দরুন মেয়েটার ঠোঁটটা লাল হয়ে উঠেছে। শিষ্যের কেমন ঘোর লেগে যাচ্ছে। সে আলতোভাবে ত্রয়ীর ওষ্ঠে হাত বোলাতে বোলাতে বলল, মারামারি করে যদি বইয়ের কাছ থেকে এমন দুর্দান্ত চিকিৎসা পাওয়া যায়, তাহলে রোজ সকাল বিকাল নিয়ম করে দুবেলা মারামারি করতে হবে, আমার সমস্যা নেই। ত্রয়ী লাজ নম্র হলো। লাজে রক্তি মাফা ছড়িয়ে পড়ল তার দুই গালে। এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, বাড়িতে যাবেন না? একটু পরে। ত্রয়ী বেশ ফুরফুরে মেজাজে বাড়িতে প্রবেশ করল, গাল দুটোতে এখনও তার লজ্জালু আভা ছড়িয়ে।
ওষ্ঠের কোণে চমৎকার হাসি। মেয়েটা শিষ্যের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতে নিজের কক্ষের দিকে পা বাড়ালো। তবে কক্ষের দরজার নিকটে আসতেই তার পথ আগলে দাঁড়ালো রিমা। কপালে ভাঁজ ফেলে শুধালো, কোথায় গিয়েছিলি তুই? ত্রয়ী শিষ্যের কথা বলতে গিয়েও থেমে গেল। দ্বিধা দ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়ল তার ভিতরটা। শিষ্য কলেজ থেকে তাকে নিয়ে গিয়েছিল, এ কথা রিমাকে বলাটা কি ঠিক হবে? এমনিই এই মেয়েটা তাকে পছন্দ করে না, সর্বদা তার খুঁত ধরার জন্য মুখিয়ে থাকে। এখন আবার যদি শোনে তার ভাই ত্রয়ীকে কলেজ থেকে নিয়ে গিয়েছিল এবং এতটা সময় তার সাথেই ছিল, ত্রয়ী তাহলে না আবার কোনো ঝামেলা বাধায়। মেয়েটা আমতামতা শুরু করলো। রিমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী জবাব দেওয়া যায় মস্তিষ্ক হাতড়ে খুঁজতে শুরু করলো তা। এর মধ্যে পিছন থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আমার সাথে গিয়েছিল ও। ত্রয়ী কিছুটা ভরকে গেল, চমকে উঠে তাকালো পিছনের দিকে ঘুরে। রিমাও তাকালো শিষ্যের দিকে, চকিত কণ্ঠে শুধালো, তোর সাথে গিয়েছিল? শিষ্য পা চালিয়ে এসে দাঁড়ালো রিমার মুখোমুখি। ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে আবার দৃষ্টি দিল নিজের বোনের দিকে। বেশ শান্ত কণ্ঠেই জবাব দিল, হ্যাঁ, কোনো সমস্যা? না, সমস্যার কি আছে, কিন্তু ও কেন গিয়েছিল তোর সাথে? কাজ ছিল। কি কাজ? শিষ্যের কপালে সূক্ষ্ম ভাঁজের দেখা মিলল। থমথমে কণ্ঠে সে বলল, তোকে কৈফিয়ত দিতে হবে? না, কৈফিয়ত না। তাহলে? কিছু না, আমি আসছি। রিমা আর দাঁড়ালো না। শিষ্যের অভিমুখে দাঁড়িয়ে খুব বেশি প্রশ্ন করার, রাগ দেখানোর বা জোর করা কোনোটাই সাহস নেই তার। রিমা শেষ একবার তাকালো ত্রয়ীর এবং শিষ্যের দিকে, অতঃপর চলে গেল নিজের কক্ষে। রিমা চলে যাওয়ার পর ত্রয়ীও আর দাঁড়ালো না, আর চোখে একবার শিষ্যের দিকে তাকিয়ে ঢুকলো কক্ষে। বেশ সময় নিয়ে গোসল সেরে বেরোলো ত্রয়ী। চুলগুলো ভেজা, লম্বা চুলের ডগা পেয়ে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপটাপ পানি ঝরছে। ত্রয়ী একটা তোয়ালে তুলে মাথা মুছতে মুছতে গিয়ে দাঁড়ালো বারান্দায়। হঠাৎ তার স্মরণে এলো শিষ্যের কথা। লোকটা আজ যে পরিমাণ মারামারি করেছে, বাহ্যিকভাবেই তো কপাল আর ঠোঁটে ক্ষত দেখালো, ক্ষত দেখল। এরপর যদি আরও কোথাও ব্যথা পেয়ে থাকে, তখন গাড়িতে ওই ঘটনার পর আর তেমন কিছু জিজ্ঞেস করা হয়নি। ত্রয়ী চিন্তিত হলো, অস্থির হয়ে উঠল তার হৃদয়। হাতের তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে ব্যস্ত পায়ে সে এসে দাঁড়ালো শিষ্যের দরজার অভিমুখে। দরজাটা চাপানো। ত্রয়ী হাত উঁচিয়ে দরজায় টোকা দিল। সাথে সাথে ভিতর থেকে ভেসে এলো, কে? আমি। শিষ্য কেবলই তার মোবাইলটা হাতে নিয়েছিল ত্রয়ীকে কল করবে বলে, কিন্তু মেয়েটা তো তার আগেই হাজির। শিষ্য মোবাইল তার বিছানার পাশে টেবিলের উপরে রাখতে রাখতে বলল, ভেতরে আয়। দরজা ঠেলে ভিতরে ঢুকলো ত্রয়ী। শিষ্য ওষ্ঠ বাঁকিয়ে হাসল। ত্রয়ীর দিকে এগিয়ে আসতে আসতে বলল, বলদি থেকে তোর একটু উন্নতি হয়েছে দেখছি, ডাকার আগেই চলে এলি। ত্রয়ী অপমানিত বোধ করল। সে কত চিন্তা নিয়ে অস্থির হয়ে লোকটাকে দেখতে এলো, আর এই লোক কিনা তাকেই বলছে বলদি। এর জন্যই মানুষের ভালো করতে নেই। ত্রয়ীর মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। ভারী কণ্ঠে সে বলল, মারামারি করে তো কপাল ঠোঁট ফাটিয়েছেন, আরও কোথাও ব্যথা পেয়েছেন কিনা সেটা দেখতে এসেছিলাম। আর কোথাও ব্যথা পাইনি। ও, তাহলে আমি চলে যাচ্ছি। ত্রয়ী পিছন ঘুরে পা বাড়ালো। অমনি শিষ্য হাত টেনে ধরল তার, গম্ভীর কণ্ঠে বলল, আমি বললাম আর তুই তা বিশ্বাস করে নিলি? এমনও তো হতে পারে আমি তোকে মিথ্যা বলেছি। মিথ্যা কেমন বলবেন? ব্যথা লুকোনোর জন্য। ব্যথা কেন লুকাবেন? শিষ্য দাঁতে দাঁত চেপে জবাব দিল, আমার ইচ্ছে হয়েছে তাই। ও। ত্রয়ীর ছোট জবাব। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। গায়ের টি শার্টটা খুলে হাতে নিল। ত্রয়ীর পানে এক পলক তাকিয়ে সেটা ছুঁড়ে ফেলল মেঝেতে। সাথে সাথে তার ফর্সা মেদহীন শরীরটা বেরিয়ে পড়ল। ছেলেটার শরীরটা শক্তপোক্ত পেটানো, প্রতিদিন ব্যায়াম করে বোধহয়। পেটের কাছে আবার দু একটা লাল লাল দাগ দেখা যাচ্ছে। ত্রয়ী হাঁসফাঁস করে উঠল। লাজে রক্তিম আভা ছড়িয়ে পড়ল তার দুই গাল জুড়ে। দ্রুত দৃষ্টি নামিয়ে মেঝের দিকে তাকালো সে। শিষ্য আর একটু এগিয়ে এলো ত্রয়ীর নিকটে, শীতল কণ্ঠে বলল, তাকা আমার দিকে। ত্রয়ী একইভাবে দাঁড়িয়ে রইল।
তাকালো না চোখ তুলে। শিষ্য ধমকে উঠল, কণ্ঠ উঁচিয়ে বলল, কি বলেছি শুনতে পাসনি? তাকা আমার দিকে। ত্রয়ী কাচুমাচু করল, ঢোক গিলে তাকালো শিষ্যের দিকে। শিষ্য নিজের বাম হাতের তর্জনী আঙুলটা তুলে ইশারা করলো বুকের দিকে। থমথমে কণ্ঠে প্রশ্ন করল। এটা কি? ত্রয়ীর ইচ্ছে না থাকা সত্ত্বেও ভালোভাবে তাকালো শিষ্যের বুকের দিকে। দেখতে পেল একটা কুচকুচে কালো তিল। মেয়েটা আবার দৃষ্টি নামিয়ে নিল, মেঝের দিকে তাকিয়ে মিনমিনে কণ্ঠে বলল, তিল। গাঢ় একটা চুমু খাতো এখানে। ত্রয়ী চমকালো, ভরকালো। সে এখানে এসেছিল ব্যথার কথা জিজ্ঞাসা করতে, কিন্তু এই বেটা তো এখন নিজের ব্যথাকে চেপে দিয়ে চুমু খাওয়ার কথা বলছে। ত্রয়ী চোখ বড় বড় করে তাকালো শিষ্যের দিকে। শিষ্য কপাল টান টান করল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, ওভাবে তারের আটির মতো চোখ করে আমার দিকে তাকিয়ে লাভ নেই। এটা তোর চুমু মাফ হবে না। তাড়াতাড়ি চুমু খা এখানে। ত্রয়ী আমতা আমতা শুরু করলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি পারবো না। স্বামীর আদেশ অমান্য করতে তোর একটু বুক কাঁপবে না বালির বস্তা? ত্রয়ী ভীত হলো। বাঙালি মেয়েদের বিয়ের পরে স্বামীই তো সব। তার উপরে ত্রয়ীর জন্ম এবং বেড়ে ওঠা গ্রামে, সেখানে সে সর্বদাই নারীদের অতি স্বামী ভক্তি দেখে এসেছে। ত্রয়ী আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে, চুমু না দিলে কিন্তু আমি অভিশাপ দেব। যা করবি ভেবে চিন্তে করিস। মুখ থেকে একবার অভিশাপ বেরিয়ে গেলে কিন্তু তার ফেরত নেওয়া যায় না। ত্রয়ী দ্বিধাগ্রস্ত হলো। অভিশাপে ভীষণ ভয় তার। এমনিই তো তার জীবনটা অভিশপ্ত। ছোটবেলায় বাবাকে হারালো, মা ছেড়ে গেল, বড় হলো দাদির কাছে, সেও চলে গেল তাকে ফেলে। এখন একটু সুখের দেখা মিলেছে, তাও যদি শিষ্যের অভিশাপে হারিয়ে যায়। ত্রয়ী একবার ভাবলো সে চুমুটা দেবে, কিন্তু শিষ্যের নগ্ন বক্ষ ভাবতেই তার ভিতরটা লজ্জায় কুকড়ে উঠেছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেও ত্রয়ীকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো শিষ্য। হুমকি দিয়ে বলল, চুমু খাবি নাকি অভিশাপ দেব? ত্রয়ী ব্যস্ত হলো, তাড়াহুড়ো করে বলল, না না, অভিশাপ দেবেন না দয়া করে, আমি এক্ষুনি চুমু খাচ্ছি। তাড়াতাড়ি কর। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে এগিয়ে এলো শিষ্যের কাছে, খুব কাছে। এরপর পা দুটো উঁচু করে নিজের ওষ্ঠজোড়া নিল শিষ্যের বক্ষের তিলটার নিকটে। মেয়েটার উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে তার নগ্ন বক্ষে। শিষ্যের দৃষ্টি ঘোলাটে হয়ে উঠল, অদ্ভুত এক অনুভূতি আষ্টে পিষ্টে ধরল তাকে। পুরুষালী ইচ্ছেরা জাগ্রত হলো তড়িঘড়ি করে। ত্রয়ী আলতোভাবে নিজের দুই ওষ্ঠ ছোঁয়ালো শিষ্যের তিলে, পরপরই আবার সরে আসতে নিল, কিন্তু তাকে আর শিষ্য হতে দেয়? সে তৎক্ষণাৎ ত্রয়ীর মাথার পেছনে হাত দিয়ে থামিয়ে দিল, টেনে মিশিয়ে নিল নিজের সাথে। ঘোর লাগা কণ্ঠে বলল, শুধু বুকে চুমু খেলে হবে? ঠোঁট দুটো আছে কি করতে? এই ঠোঁট দুটো সর্বক্ষণ শুধু তোর ছোঁয়া চায়। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল ত্রয়ী। শিষ্যের নিকট থেকে দূরে সরে যেতে চাইল সে। শিষ্য তৎক্ষণাৎ তার মাথার পেছনের ভাগটা চেপে ধরল, টেনে একটুখানি উপরে তুলল ত্রয়ীর ছোটোখাটো দেহটা। হকচকিয়ে উঠল মেয়েটা, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে ধরল সে, দুই হাতে জড়িয়ে ধরল শিষ্যকে। সাথে সাথে শিষ্যের হাত আলগা হয়ে এলো, কণ্ঠে আহ সূচক ব্যথাতুর ধ্বনি তুলে দুই কদম পিছিয়ে গেল সে। ত্রয়ী ভরকালো, এই লোকের আবার কি হলো? সে তো এত জোরেও ধরেনি যে ব্যথা পেতে পারে। ত্রয়ী অস্থির হয়ে উঠল, ব্যস্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে, আবার কোথায় ব্যথা পেলেন? ইস, ত্রয়ী কথাটা বলতে বলতে শিষ্যের পিছনের দিকে এলো। অমনি চমকে উঠল সে। শিষ্যের পিঠে আড়াআড়িভাবে একটা দাগ, মনে হচ্ছে কেউ যেন মোটা লাঠি দ্বারা বেশ শক্তপোক্তভাবে আঘাত করেছে। জায়গাটা কেমন কালো হয়ে গেছে, বোধহয় রক্ত জমাট বেঁধেছে। ত্রয়ীর অস্থিরতা বাড়ল, আলতোভাবে সেই জায়গাটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি অবস্থা, আপনি বসুন, আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। শিষ্য বসল না, বরং উপর হয়ে শুয়ে পড়ল বিছানায়। ত্রয়ী দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে বসলো তার পাশে। দেরি না করে আলতোভাবে ওষুধ লাগিয়ে দিতে শুরু করলো ব্যথার স্থানে। ঔষধ লাগাতে লাগাতে অসাবধানবশত একটু চাপ পড়ল সেখানে। অমনি চেঁচিয়ে উঠল শিষ্য, বালির বস্তা ব্যথা পাচ্ছি।
ত্রয়ী ভেঙচি কাটল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, আপনি না আমাকে একদিন বলেছিলেন ব্যথাতেই আপনার শান্তি, তাহলে এখন শান্তি নিন, ব্যথা ব্যথা করছে কেন? পরপর ত্রয়ী ইচ্ছে করেই আবার চাপ প্রয়োগ করলো ব্যথার স্থানে। ফের চেঁচিয়ে উঠল শিষ্য। বালির বস্তার বাচ্চা, তোর হাত কিন্তু আমি ভেঙে দেবো। কেন? আপনার তো আমাকে আরো ধন্যবাদ দেওয়ার কথা, কত শান্তি দিচ্ছি আপনাকে আমি। ত্রয়ী আবারও শিষ্যের পিঠে চাপ দিতে উদ্যত হলো। অমনি ঘুরে গেল শিষ্য, চেপে ধরল ত্রয়ীর হাতখানা, শীতল কণ্ঠে বলল, এখন আর ব্যথায় শান্তি পাই না, শান্তি পাই তোর স্পর্শে। ত্রয়ী লাজ নম্র হলো, নিজের হাতটা ছাড়িয়ে নিল শিষ্যের হাতের ভাঁজ থেকে, মিনমিনে কণ্ঠে শুধালো, আর কোথায় ব্যথা পেয়েছেন দেখি? শিষ্য চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল, পলক ঝাপটে বলল, তোর সামনে টি শার্ট বা শার্ট খুলতে লজ্জা না লাগলেও প্যান্ট খুলতে লজ্জা লাগবে। ত্রয়ীর কান দুটো গরম হয়ে উঠল, লজ্জালু আভা ছড়িয়ে পড়ল চোখ মুখ জুড়ে। এই লোক দিন দিন নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে, যা খুশি বলে দিচ্ছে, কিচ্ছু মুখে আটকায় না। না, এখানে আর থাকা যাবে না, তাহলে আর কি কি যে শুনতে হবে কে জানে। ত্রয়ী উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, আমি তাহলে এখন আমার রুমে যাই। শিষ্য তৎক্ষণাৎ মেয়েটা হাত টেনে আবার বসিয়ে দিল বিছানায়, একটু এগিয়ে নিজের মাথাটা রাখলো ত্রয়ীর কোলে। অতঃপর মেয়েটার হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, যাবি তো? আগে শোন আমার কথা। কি? শয়তানটা এমনভাবে আঘাত হেনেছিল, আর একটু হলে আমার ভবিষ্যতে লালবাতি জ্বলে যেত। ভাগ্যিস আমি সঠিক সময় সরে গিয়েছিলাম, নয়তো তোর আর এই জীবনে মা ডাক শোনা হতো না। ঠিক এর জন্যই ত্রয়ী এখানে আর বসতে চায়নি। লোকটার মুখ থেকে দিন দিন লাগাম হারিয়ে যাচ্ছে। ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন। বিয়ের পর সবাই তো এত নির্লজ্জ হয়। বিয়ের আগে নির্লজ্জ হলে তো আবার লুচু বলে গালি দিতি, চড় থাপ্পড়েরও ভয় ছিল। শিশের কথা শেষ হতে না হতেই দরজায় টোকা পড়ল, সাথে ভেসে এলো বন্যার কণ্ঠস্বর, ভাইয়া নিচে আয়, মা তোকে খেতে ডাকছে। শিষ্য বিরক্ত হলো, কপাল কুঁচকে জবাব দিল, আসছি, যা তুই। চারিদিকে শহুরে ব্যস্ততা, জনমানবের হই হই রই রই কলরব। মেহের আজও কলেজ বাদ দিয়ে ঘুরতে বেরিয়েছে আলভির সাথে। আজ আর দুজনে কোথাও যাওয়া বা দুজন একান্তে বসে সময় কাটানোর কোনো চিন্তা চেতনা নেই। আজ তারা পরিকল্পনা করেছে বাইকে করে পুরো শহর ঘুরবে, তারপর কোনো রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে বাড়িতে ফিরবে। কিছুটা সময় গড়াতেই জ্যামে পড়ল আলভি এবং মেহের। ঢাকা শহরের জ্যাম, এই জ্যাম কখন ছুটবে কে জানে। আলভি সম্মুখের দিকে দৃষ্টি দিল, তাদের অভিমুখে যেন গাড়ির মেলা বসেছে। এদিকে আকাশে তেজস্বী সূর্য, গরমে দিশেহারা চারপাশ। স্বল্প সময়েই ঘেমে নিয়ে একসা অবস্থা আলভি এবং মেহেরের। দুজনেই দুজনের মাথার হেলমেট খুলে হাতে নিল। মেহের ব্যাগ থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছতে মুছতে জবাব দিল, একে তো গরম, তার উপর জ্যাম। এই জ্যাম খুব তাড়াতাড়ি ছাড়বে বলে মনে হচ্ছে না। আলভিদের পাশেই একটি গাড়িতে ছিলেন সারোয়ার চৌধুরী। জ্যামের অবস্থা পরিদর্শনের তাগিদে গাড়ির জানলা খুলে বাইরে দৃষ্টি দিয়েছিলেন তিনি। চারিদিকে তাকাতে তাকাতে তার নজর পড়ল আলভি এবং মেহেরের দিকে। বিস্মিত হলেন সারোয়ার চৌধুরী। আলভিকে চিনে নিতে খুব একটা বেগ পোহাতে হলো না তাকে। শিষ্য তার শত্রু, মানুষ নিজের বন্ধুর তুলনায় শত্রুর খোঁজখবর রাখে অধিক। শত্রুর প্রতিটি পদক্ষেপকে সে শিয়ালের ন্যায় স্থির মস্তিষ্কে পর্যবেক্ষণ করে। সারোয়ার চৌধুরীও তার ব্যতিক্রম নয়। তিনিও শীর্ষ তার বন্ধু এবং তার সাহায্যকারীদের সম্পর্কে ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন। সেই সুবাদে আলভিও তার শত্রুর তালিকায় অন্তর্ভুক্ত। কিন্তু এই ছেলের সাথে তার মেয়ে কি করছে? আবার দুইজন হেসে হেসে কি যেন বলছে। সারোয়ার চৌধুরীর বিচক্ষণ মস্তিষ্ক ধরতে পারলেন সবটাই। তার শরীরে রক্ত টক বক করে ফুটে উঠল যেন। তার মেয়ে শেষ পর্যন্ত কিনা তার শত্রুর সাথে প্রেম করছে। এর জন্য মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি, আবার এত আদর যত্ন করে, এত অর্থ নষ্ট করেও বড়ও করেছেন। সারোয়ার চৌধুরী ক্ষেপে গেলেন। তীব্র রাগ নিয়ে গাড়ির দরজাটা খুললেন আলভি এবং মেহেরের নিকট যাওয়ার উদ্দেশ্যে।
কিন্তু এর মধ্যেই জ্যাম ছেড়ে দিল। সামনের গাড়িগুলো ধীর গতিতে এগুতে শুরু করলো অভিমুখে। সারোয়ার চৌধুরী আর নামলেন না, বসে রইলেন গাড়িতে। যদিও একটু এগিয়ে আবার গাড়িগুলো থেমে গেল, তবে সারোয়ার চৌধুরী আর খুঁজে পেলেন না আলভি এবং মেহেরকে। অসংখ্য গাড়ির মধ্যে কোথায় যেন হারিয়ে গেল আলভির ছোট বাইকটা। দুপুরের তপ্ত রৌদ্র, চারিদিকে কেমন একটা গুমোট ভাব বিরাজমান। মেহের পরিকল্পনা অনুযায়ী আলভির সাথে দুপুরের খাবার সেরেই বাড়িতে ফিরল। ফুরফুরে মেজাজে বসার কক্ষে পা রাখতেই গুরু গম্ভীর কণ্ঠে ভেসে এলো, কোথায় গিয়েছিলে তুমি? সারোয়ার চৌধুরী বেশ অনেক আগেই বাড়িতে ফিরেছেন। সেই থেকে বসে আছেন বসার কক্ষে, অপেক্ষা মেয়ের আসার। মেয়ে ফিরতেই তার দিকে ছুড়ে দিলেন উক্ত প্রশ্ন। মেহের থমকে দাঁড়ালো। প্রথম দিকে বাবার প্রশ্ন তাকে কিঞ্চিত অপ্রস্তুত করে তুললেও পরক্ষণেই আবার নিজেকে সামলে নিল সে। ওষ্ঠ জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, কেন কলেজে? সারোয়ার চৌধুরী উঠে এসে দাঁড়ালেন মেহেরের মুখোমুখি, থমথমে কণ্ঠে বললেন, তোমার কি মনে হয় আমি বোকা? কাশে মুখ দিয়ে চলি? মেহের চমকালো, সাথে ভীত হলো তার হৃদয়। তবে কি তার বাবা সব জেনে গেল? কিন্তু কিভাবে? মেহের তবুও আলভির বিষয়টা ঢাকার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। সারোয়ার চৌধুরী এবারে আর কথা ঘোরালেন না, সরাসরি প্রশ্ন করলেন, আলবির সাথে তোমার কি সম্পর্ক? মেহের হক চকালো। এর মানে তার ধারণাই ঠিক। সারোয়ার চৌধুরী আলভি এবং তার সম্পর্কে জেনে গেছেন সব। কিন্তু এখন কি হবে? তার বাবা কি এই নিয়ে কোনো ঝামেলা শুরু করবে? মেহের এলো মেলো দৃষ্টি ফেলল, ভয়ার্ত কণ্ঠে বলল, না মানে না। তপ্ত নিঃশ্বাস ফেললেন সারোয়ার চৌধুরী, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কতদিন ধরে চলছে এসব? মেহের মাথা নুইয়ে নিল, বুঝল বাবার কাছে আর কিছু লুকিয়ে লাভ নেই, এতে ঝামেলা বাড়বে বই কমবে না। মেহের জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল, একটু সাহস করে বলল, এই কিছুদিন। কিন্তু বাবা, আলবি খুব ভালো ছেলে, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো, তোমার পছন্দ হবে নিশ্চিত। তোমার ওকে চেনাতে হবে না, ওকে তোমার থেকে আমি ভালো চিনি। মেহের অবাক হলো, চোখে মুখে কিঞ্চিত বিস্ময় ভাব ফুটিয়ে তুলে বলল, তুমি ওকে চেনো? পরপর মেহেরের ওষ্ঠে হাসি ফুটে উঠল, উৎফুল্ল হয়ে বলল, তাহলে তো ভালোই হলো, তোমাদের আগে থেকেই পরিচয় আছে। শুধু পরিচয় না, শত্রুতাও আছে। তুমি জানো ও আর ওর বন্ধুদের কারণে আমার কতটা ক্ষতি হয়েছে, আমার ব্যবসায় কতটা লোকসান হয়েছে। এইটুকু বলে থামলেন তিনি, দম নিয়ে ফের বললেন, তুমি আমার মেয়ে হয়ে কি না আমার শত্রুর সাথে প্রেম করছো, ভাবতেও অবাক লাগছে। এর জন্য তোমাকে আমি বড় করেছি, এত আদর যত্ন দিয়েছি। মানে তোমার জন্মদিনের দিন অতিথি সেজে ওরা আমার বাড়িতে ঢুকছিল, আমার ব্যবসার গুরুত্বপূর্ণ সব কাগজ চুরি করে নিয়ে গেছে। ফলস্বরূপ লসে পড়তে হয়েছে আমাকে। তাছাড়া ছেলে হিসেবেও ও ভালো না, সারাদিন গুন্ডামি মাস্তানি করে বেড়ায়। কয়েকদিন আগেও কার সাথে যেন মারামারি করেছে। মেহেরের স্মরণে এলো তার জন্মদিনের কথা। সেদিন আলভি এসেছিল তো, ভুলবশত তার কক্ষেও ঢুকে পড়েছিল, সেখান থেকেই তো তাদের পরিচয়। কিন্তু আলভি তার বাবার ব্যবসার কাগজ চুরি করেছে, গুন্ডামি মস্তানি করে বেড়ায়, এই কথাগুলো বিশ্বাস করতে কেমন কষ্ট হলো তার। তাদের প্রেমটা অল্প কয়েকদিনের হলেও পরিচয় তো বেশ অনেক দিনের। এর মধ্যে মেহের খারাপ কিছু দেখেনি আলভির মধ্যে। মেহের বাবার কথায় প্রতিবাদ জানালো, কণ্ঠে জোর দিয়ে বলল, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আলবি এমন ছেলে নয় বাবা। এখন তোমার কাছ থেকে শিখতে হবে কে কেমন ছেলে। ঠিক তেমন নয়, কিন্তু আলবির সাথে আমার পরিচয় বেশ অনেক দিনের। এই এতগুলো দিনের মধ্যে তাকে কখনো আমি খারাপ দেখিনি। সারোয়ার চৌধুরী চোখে মুখে তীক্ষ্ণতা নিয়ে তাকালেন মেয়ের মুখপানে। মেহেরের মধ্যে তিনি আলভির জন্য অগাধ বিশ্বাস এবং ভালোবাসা টের পেলেন। তিনি বুঝলেন মেয়েকে এইভাবে ফেরানো সম্ভব নয়।
আর সবচেয়ে বড় কথা, নিজের সন্তানদের সাথে তিনি ঝামেলায় জড়িয়ে তাদের চোখে খারাপ হতে চান না। এমনি সারোয়ার চৌধুরী বাইরে যেমনই হোক না কেন নিজের 2 ছেলেমেয়ের নিকট ফেরেশতা। সারোয়ার চৌধুরী একটু সময় নিয়ে ভাবলেন, কণ্ঠে কোমলতা এঁটে বললেন, আলবিকে আমার সাথে দেখা করতে বলো, তোমাদের বিষয়ে কথা বলবো। মেহেরের চোখ মুখ চকচক করে উঠল, আনন্দে আত্মহারা হয়ে উঠল তার হৃদয়। সারোয়ার চৌধুরী যে এত সহজে সবটা মেনে নেবে ভাবতেও পারেনি মেহের। মেহের কণ্ঠে প্রফুল্লতা নিয়ে বলল, সত্যি বলছো তুমি? তুমি সব থেকে ভালো বাবা। আমি কালকে আলবিকে বলবো তোমার সাথে দেখা করতে। কলেজ শেষে আফরার সাথে কথা বলতে বলতে গেট থেকে বেরিয়ে এলো ত্রয়ী। কায়সার গেটের সামনেই দাঁড়িয়েছিল। ত্রয়ীকে বেরিয়ে আসতে দেখেই এগিয়ে গেল তার দিকে, ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ত্রয়ী বিরক্ত হলো। এই লোকটাকে গতকাল সে প্রত্যাখ্যান করলো, শিষ্যের সাথে মারামারি হলো, তারপর আজ আবার এসেছে। এর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল ত্রয়ীর, কণ্ঠে কিছুটা ঝাঁজ নিয়ে সে বলল, আপনি আজ আবার এসছেন? কি করব বলো, তোমাকে ছাড়া যে মন টেকে না কোথাও। না টিকলেও টিকাতে হবে। পারবো না। দেখুন, তুমি দেখো আমাকে, কোন দিক থেকে খারাপ আমি? টাকা পয়সা, চেহারা, লম্বা, ক্ষমতা সব আছে আমার, তারপরও কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? একটু ভালোবাসার চেষ্টা করো আমাকে, তুমি চেষ্টা করলে ভালোবাসতে পারবে। কায়সারের কথার পরিপ্রেক্ষিতে ত্রয়ী কিছু বলবে তার আগেই আরফা মুখ বাঁকিয়ে বলল, যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। কায়সার খেপে গেল, দাঁতে দাঁত পিষে বলল, এই বে, এই একদম কথার মধ্যে বাম হাত ঢুকাবে না, তাহলে হাতটাই কেটে দেবো। আরফা সাথে সাথে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল, কপাল টান টান করে বলল, নিন কাটুন, দেখি আপনার কত ক্ষমতা। কায়সার কটমট করলো আরফার কথায়। এই মেয়েটাকে তার এত পরিমাণ বিরক্ত লাগে, সব সময় তার কথার মধ্যে বাম হাত দেয়। আর ত্রয়ীটাও এই মেয়েটাকে ছাড়া এক মুহূর্তও থাকে না। কায়সার আরফার হাতটা ঠেলে দূরে সরিয়ে দিল, রোষপূর্ণ কণ্ঠে বলল, দেখো, তোমার সাথে আমি কথা বলতে কিংবা ঝগড়া করতে আসিনি, সুতরাং আমার কথার মধ্যে বাম হাত দিও না। দেব, কি করবেন আপনি? কায়সার দাঁতে দাঁত পিষে একটা নিঃশ্বাস ফেলল, তবে জবাবও দিল না আরফার কথার, বরং সে দৃষ্টি দিল ত্রয়ীর দিকে। নিজেকে রাগকে কিছুটা সংযত করে বলল, আমি তোমাকে ভালোবাসি ত্রয়ী, আমাকে দয়া করে ফিরিয়ে দিও না, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। ত্রয়ীর কেমন যেন খারাপ লাগলো। ভালোবাসা তো কোনো পাপ নয়, আর এটা কখন কার সাথে হয়ে যায় কেউ জানে না। ভালোবাসা একটি হৃদয় ঘটিত ব্যাপার, আর হৃদয় যে কোনো সময় যে কারো জন্য স্পন্দিত হতে পারে। এখানে কায়সারের কোনো দোষ নেই, কিন্তু এই মুহূর্তে যদি কায়সারকে ত্রয়ী না থামায়, উল্টো আরও প্রশ্রয় দেয়, তখন তার দোষ হবে। তাছাড়া ত্রয়ী বিবাহিত, তার পক্ষে অন্য কোনো পুরুষকে ভালোবাসা সম্ভব নয়। এই কথা যদি কায়সারকে না জানানো হয়, তাহলে হয়তো লোকটা আশা নিয়ে থাকবে। সে ভাববে ত্রয়ী যেহেতু একা, তখন তার সুযোগ আছে। কাউকে এভাবে আশায় রাখাটা উচিত হবে না। ত্রয়ী জোরে একটা নিঃশ্বাস নিল, এরপর কণ্ঠে জোর দিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব নয়। আরফা এবং কায়সার দুজনেই চমকালো। আরফাকে এখনও বলা হয়নি তার এবং শীর্ষের বিয়ের কথা। সে চোখ বড় বড় করে তাকালো ত্রয়ীর দিকে, বিস্মিত কণ্ঠে শুধালো, কি, তোর বিয়ে হয়ে গেছে? ত্রয়ী উপর নিচে মাথা ঝাঁকিয়ে ইতিবাচক জবাব দিল। কায়সারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, বুকের ভিতর যেন দহনের আগুন জ্বলে উঠল। নিজের অজান্তেই 2 কদম পিছিয়ে গেল সে। আরফা চোখ বড় বড় করেই ফের শুধালো, কি, কবে, আর কার সাথে? আমাকে তো এর কিছুই জানাসনি। ত্রয়ী মিনমিন কণ্ঠে জবাব দিল, শীর্ষ ভাইয়ের সাথে হয়েছে এই কয়েকদিন আগে। সে অনেক কথা, তোকে পরে সব খুলে বলবো। কায়সারের স্মরণে এলো শিশুও বলেছিল তার সাথে ত্রয়ীর বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা কি সত্যিই হয়েছে? তার কান অবধি না হয় বিয়ের কথা পৌঁছায়নি, কিন্তু আরফার কানে তো পৌঁছানোর কথা ছিল। ত্রয়ীর প্রাণের বান্ধবীর মেয়েটার
কিন্তু আরফার মুখাবয়ব দেখে বা প্রশ্ন শুনে তো মনে হচ্ছে না যে সে কিছু জানতো। আচ্ছা, এসব শিষ্যের সাজানো নয় তো? তাই হবে হয়তো। শিষ্য নিশ্চয়ই ত্রয়ীকে শিখিয়ে দিয়েছে এই কথা বলতে, আর মেয়েটাও সেই শেখানো বলেই আওড়ে যাচ্ছে। কায়সার নাক টানল, ওষ্ঠে কিঞ্চিত হাসি রেখা ফুটিয়ে তুলে শুধালো, তুমি মিথ্যে বলছো তাই না? মিথ্যা কেন বলতে যাব? সত্যি আমার সাথে শীর্ষ ভাইয়ের বিয়ে হয়েছে। ত্রয়ী কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই কায়সার তেড়ে এলো। দুই হাতে এক প্রকার খামচে ধরল মেয়েটির দুই বাহু। গভীর ক্রোধ নিয়ে বলল, তুমি মিথ্যে বলছো। তোমার কারো সাথে বিয়ে হয়নি। এ নিশ্চয়ই ওই শীর্ষ তোমাকে শিখিয়ে দিয়েছে, তাই বলছো? কায়সারের এই রূপ দেখে আঁতকে উঠল ত্রয়ী এবং আরফা দুজনেই। সাথে দুই বাহুর ব্যথায় কোকিয়ে উঠল ত্রয়ী। তবুও নিজেকে সামলে মেয়েটা কোনো রকমে উচ্চারণ করল, না, সত্যি। কি সত্যি কি? তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে পারো না? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালো না বাসো, অন্য পুরুষের হাত হতে পারো না। আরফা অস্থির হলো। বান্ধবীর এই অবস্থা দর্শনে ভীত হলো তার হৃদয়। দ্রুত সে ত্রয়ীর বাহুতে থাকা কায়সারের এক হাত ধরল। হাতটা টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন ছাড়ুন ওকে। কায়সার ফুঁসে উঠল, ছিটা মেরে সরিয়ে দিল আরফাকে। চেঁচিয়ে বলল, তোকে বলেছি না আমাদের মধ্যে নাক গলাবি না? তারপরও বারবার কেন আসিস? নির্লজ্জ মেয়ে মানুষ কোথাকার। কথাটা বলে পরপর সে তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটার বাহু ছেড়ে এবারে একটা হাত ধরল শক্ত করে। কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, লাগবে না তোর ভালোবাসা আমার, শুধু তোকে পেলেই চলবে। কায়সার ত্রয়ীর হাত টেনে সামনের দিকে হাঁটা ধরল। ত্রয়ী ভীত হলো। কায়সার তাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে? তবে কি লোকটার মনে কোনো খারাপ উদ্দেশ্য আছে? না না, ত্রয়ী শিষ্যকে ব্যতীত আর কাউকে ভাবতেও পারে না। মেয়েটার কথা শুকিয়ে এলো, মেয়েটার গলা শুকিয়ে এলো। সে নিজেকে কায়সারের বাঁধন থেকে মুক্ত করতে ব্যস্ত হলো। ভয়ার্ত কণ্ঠে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি, ছাড়ুন। আরফাও ছুটে এলো। কায়সারের সামনে রুখে দাঁড়ালো সে। অস্থির হয়ে বলল, ছাড়ুন ওকে। আপনি ওকে এভাবে নিয়ে যেতে পারেন না। শীর্ষ ভাইয়া জানতে পারলে কিন্তু আপনাকে জীবিত রাখবে না। কায়সার কেমন যেন উন্মাদ হয়ে উঠল। ধাক্কা মেরে আরফাকে ফেলে দিল মাটিতে। আঙুল তুলে বলল, তোর শীর্ষ ভাই আমার কোন বাল ফালাতে পারে আমিও তা দেখে ছাড়বো। ত্রয়ী শুধু আমার, শুধু আমার। কথাটা বলে কায়সার ত্রয়ীকে টেনে নিয়ে গেল একটা গাড়ির নিকটে। ত্রয়ী কেঁদে দিল, অনুরোধের সুরে বলল, আমাকে ছাড়ুন দয়া করে। সত্যি আমার আর শীর্ষ ভাইয়ের বিয়ে হয়েছে। কোনো অনুরোধ গলাতে পারল না কায়সারের মনকে। ত্রয়ী এবং আরফা দুজনেই চেঁচালো, সাহায্য চাইল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। এমনি সময়টা দুপুর হওয়ায় তেমন মানুষ ছিল না কলেজের সামনে। আর যে কয়জন ছিল তারাও কায়সারের ভয়ে গুটিয়ে রইল। কায়সার যে এমপির সাথে থাকে তা এলাকার সবাই জানে। তার ক্ষমতাকেও ভয় পায় তারা। এই মুহূর্তে কেউ কিছু বললে তাদের যদি কোনো ক্ষতি করে দেয় কায়সার, সেই ভয়ে সবাই চুপচাপ দেখল শুধু পরিস্থিতি। কেউ কিচ্ছু বলার সাহস পেল না। কায়সার এক প্রকার টেনে হিঁচড়ে ত্রয়ীকে গাড়িতে তুলল। ত্রয়ীর আকুতি মিনতি অনুরোধ কান্নাকে উপেক্ষা করেই গাড়িটা সাঁই সাঁই করে ছুটল অভিমুখে। চিন্তায় ভয়ে দিশেহারা হয়ে উঠল আরফা। এমন পরিস্থিতিতে তার কি করা উচিত ভেবে উঠতে পারল না ঠিক। সে কি এখন শিশুকে কল করবে? কিন্তু শিশুর নাম্বার তো তার নিকট নেই। আরফা অস্থির দৃষ্টিতে তাকালো এদিকে ওদিকে। হঠাৎ খেয়ালে এলো রাকিবের কথা। শিশু তো রাকিবের ভাইয়ের বন্ধু, ওর কাছে তার নাম্বার থাকতেও পারে, না থাকলেও ওর ভাইয়ের কাছে নিশ্চয়ই আছে। আরফা দ্রুত তার কাঁধে ঝোলানো ব্যাগ ঘেটে মোবাইলটা বের করলো, কল করলো রাকিবকে। স্বল্প সময়ের মধ্যেই রাকিব কলটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো, আরফা বল। আরফা ইতিউতি করলো না, সরাসরিই বলল, অয়ত্রীকে কায়সার তুলে নিয়ে গেছে। তুই যেভাবে হোক খবরটা শীর্ষ ভাইয়ের কাছে পৌঁছে দে। ত্রয়ীকে তুলে নিয়ে গেছে। রাকিবের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই।
শরীরের তাজা রক্ত যেন টক বক করে ফুটে উঠল। তেজস্বী কণ্ঠে সে বলল, ওই হালার পুতের সাহস অনেক বেড়ে গেছে। ওকে তো আজ আমি... এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল আরফা। ব্যস্ত কণ্ঠে বলল, ওকে যা করার করিস, আপাতত খবরটা শীর্ষ ভাইকে দে। রাকিব আর কথা বাড়ালো না। এই মুহূর্তে খুব বেশি কথা না বাড়ানোই উত্তম। তাদের যত দ্রুত সম্ভব ত্রয়ীর কাছে পৌঁছাতে হবে। মেয়েটাকে উদ্ধার করতে হবে, নয়তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আর কায়সারও যে খুব ভালো ছেলে তেমনও তো নয়। রাকিব কলটা কেটে দিল। সময় না নিয়ে কল লাগালো শীর্ষের নাম্বারে। কায়সার ত্রয়ীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো একটি বিল্ডিংয়ের 3য় তলায়। নির্মাণাধীন বিল্ডিংটা, প্রত্যেক তলায় শুধু ছাদ দিয়ে রেখে দেওয়া হয়েছে। ত্রয়ী এই স্থানটা চেনে না, তবে স্থানটা যে তার কলেজ থেকে খুব বেশি দূরে নয় সেটা বুঝেছে। কায়সারের সাথে আরও জঞ্চারেক লোক এসেছিল। কায়সার তাদের মধ্যে একজন রোগা পটকা তরুণ ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বাস, কাজী ডেকে আরেক খুঁড়ি। আদেশ পাওয়ার সাথে সাথে আব্বাস নামক ছেলেটা দৌড়ে চলে গেল। ত্রয়ীর কলিজাটা ধক করে উঠল। কায়সার কাজী ডাকতে বলল কেন? তবে কি এই লোক তাকে এক্ষুনি বিয়ে করার পরিকল্পনা করছে? না না, শিষ্যকে রেখে ত্রয়ী আর কাউকে বিয়ে করতে পারবে না, কিছুতেই না। ত্রয়ী এক হাত তখনও কায়সারের মুঠোবন্দি। মেয়েটা কায়সারের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করলো। ফুপিয়ে উঠে বলল, আপনি কেন আমার সাথে এমন করছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। কায়সার ঘাড় বাঁকিয়ে তাকালো ত্রয়ীর দিকে, শক্ত কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে আনিনি, এখানে এনেছি আমার করে নেওয়ার জন্য। আমি বিবাহিত, আমার স্বামী আছে। মিথ্যে বলছো তুমি, আমাকে দূরে সরানোর জন্য মিথ্যে বলছো তুমি। আমি সত্যি বলছি, আমার বিয়ে হয়ে গেছে। কয়েকদিন আগে আমি আর শীর্ষ ভাই যখন আমাদের গ্রামে গিয়েছিলাম তখন আমাদের বিয়ে হয়েছে। কায়সারের হৃদয় জ্বলছে, মস্তিষ্কও বিক্ষিপ্ত। সে এবারে আর নিজেকে ধরে রাখতে পারল না। গভীর ক্রোধে উন্মত্ত হয়ে ত্রয়ীকে এক প্রকার ছুঁড়ে ফেলল ইট কংক্রিটে গড়া মেঝেতে। মেঝেটা পুরোপুরি পাকা না হয় মেঝের ঘর্ষণে ত্রয়ীর হাত ছুলে গেল। লাল রক্তের দেখা মিলল সেই স্থান থেকে। নিমেষেই কায়সারের সকল ক্রোধ হাওয়া হয়ে গেল। অস্থির হয়ে উঠল সে। ছুটে গিয়ে বসল ত্রয়ীর নিকটে। তার হাতটা টেনে নিয়ে ক্ষতস্থানটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, বেশি ব্যথা পেয়েছো? আমি তোমাকে ব্যথা দিতে চাইনি, রাগের মাথায় হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো কোনো মতে শেষ করেই কায়সার ফু দিতে শুরু করলো মেয়েটার হাতে। ত্রয়ীর দৃষ্টি শীতল হলো। নারীর হৃদয় এমনিতেই কোমল হয়। কায়সারের জন্য তার ভীষণ মায়া লাগছে। কায়সার তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছে। ত্রয়ী একটু সময় দিল, ধীর কণ্ঠে বলল, এমন পাগলামি কেন করছেন বলুন তো? আমি বিবাহিত, আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ভালোবাসা কিংবা আপনার হওয়া। কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন? কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন? আপনার ভাষ্য মতে আপনার অর্থ, সম্পদ, চেহারা, ক্ষমতা সব আছে। আপনি চাইলেই আমার থেকে সুন্দরী, শিক্ষিত এবং বংশমর্যাদা সম্পন্ন মেয়েকে বিয়ে করতে পারবেন। তাই বলছি কি, দয়া করে আপনি আমার পেছনে ঘুরে পাগলামি করে সময় নষ্ট করবেন না। আমাকে ভুলে যান, নতুন করে কাউকে ভালোবাসুন, তাকে নিয়ে সুন্দরভাবে নিজের জীবনটা সাজান। কায়সার মৃদু হাসল। ত্রয়ীর হাতটা নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, চাইলেই কি আর ভালোবাসার মানুষটাকে ভোলা যাওয়া সম্ভব? সত্যি বলতে তোমাকে আমি প্রথম থেকেই যে ভালোবাসতাম তেমন নয়। প্রথম যেদিন তোমাকে আমি দেখেছিলাম সেদিন তোমাকে আমার ভালো লেগেছিল, তবে তা ভালোবাসা ছিল না। তারপর জানতে পারলাম শীর্ষ তোমাকে ভালোবাসে। আমার ভিতরে একটা জেদ চেপে বসলো, ওর কাছ থেকে তোমাকে কেড়ে নেওয়ার, এই ভালোবাসা খেলায় ওকে হারানোর। সেই জেদ থেকেই আমি তোমার পিছু নেওয়া শুরু করলাম। কিন্তু পিছু নিতে নিতে কখন যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেললাম নিজেও জানি না। আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি, ভালোবাসা কোনোটাই মিথ্যে নয়। তুমি বলছো আমাকে পাগলামি না করতে, আমিও তো পাগলামি করতে চাইছি না, কিন্তু কিভাবে যেন করে ফেলেছি। তুমি অন্য কাউকে ভালোবাসো, এটা যে আমার সহ্য হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে যেতে চাইছে, বুকের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। কথাগুলো বলতে বলতে গলা ধরে এলো কায়সারের। একটু সময় নিয়ে নিজেকে সামলালো সে। দম নিয়ে শুধালো,
শেরশের সাথে কি তোমার সত্যি বিয়ে হয়ে গেছে? ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল, ছোট্ট করে জবাব দিল, হুম ভালোবাসো ওকে? হুম কায়সারের আখিদয়ে কেমন যেন ভরে উঠল, গলা ধরে এলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, ওর সাথে বিয়ে না হলে তুমি ভালোবাসতে আমাকে? এই প্রশ্নের উত্তর ত্রয়ী কী দেবে ভেবে পেল না। শিষ্য যদি তার জীবনে না আসতো, সেদিন গ্রামবাসীরা মিলে যদি তাদের বিয়ে না দিয়ে দিত, তবে আদৌ সে শিষ্যকে ভালোবাসতো কি না তা তার জানা নেই। ত্রয়ী স্বাভাবিকভাবেই জবাব দিল, জানি না। জানো না? তার ছেলের হাসি হাসলো কায়সার, ধরা গলায় বলল, আচ্ছা, শীর্ষের জায়গায় যদি আমি হতাম, তুমি আমার হতে, আমায় ভালোবাসতে, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? তুমি কেন আমার হলে না ত্রয়ী? কেন আমায় ভালোবাসলে না? ত্রয়ীকে কায়সার তুলে নিয়ে গেছে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। শিষ্য, আলভি, রবি, রাকিব, নয়ন এবং আরফা হন্টে হয়ে খুঁজে বেড়াচ্ছে মেয়েটাকে। আলভি, রবি এবং নয়ন ত্রয়ীকে খুঁজতে গেছে একদিকে, শিষ্য, আরফা এবং রবি খুঁজছে কলেজের আশেপাশের এলাকায়। তবে মেয়েটার কোনো খোঁজ এখনও অবধি তারা কেউ পায়নি। ত্রয়ীকে কালসার তুলে নিয়ে গেছে সংবাদটা শিষ্যের কানে পৌঁছাতেই দিশেহারা হয়ে উঠেছিল সে। এখন খুঁজে না পেয়ে নিজেকে কেমন পাগল পাগল লাগছে। কায়সারের প্রতি রাগও লাগছে, সাথে ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয়ও হচ্ছে। কায়সার তার শত্রু, যদি শত্রুতার জের ধরে ত্রয়ীর কোনো ক্ষতি করে দেয় সে, তাহলে শিষ্যের কি হবে? ত্রয়ীকে ব্যতীত সে কিভাবে বাঁচবে? শিষ্যের গলা শুকিয়ে এলো, অস্থির হলো হৃদয়। মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট উঠবে বোধ হয়। শিষ্যের এমনই শ্বাসকষ্টের সমস্যা নেই, তবে মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়লে, কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করলে এমন হয় মাঝে মাঝে। শিষ্য এই অবস্থায় আর এগোতে পারল না, বুক চেপে বসে পড়ল রাস্তার মধ্যে। শিষ্যকে বসে পড়তে দেখে ব্যস্ত হলো রাকিব এবং আরফা। তারা ছুটে গিয়ে ধরল শিষ্যকে। রাকিব অস্থির হয়ে বলল, কি হয়েছে আপনার ভাই? বুকে ব্যথা করছে নাকি শরীর খারাপ লাগছে? শিষ্য ঢোক গিলল, জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে ডানে বামে মাথা নাড়ল। শিষ্য নিজের কষ্টের কথা প্রকাশ না করলেও রাকিব এবং আরফা বুঝে নিল। রাকিব সোজা হয়ে দাঁড়ালো, এক বোতল পানি কেনার উদ্দেশ্যে তাকালো আশেপাশে। হঠাৎ তার নজর আটকালো পাশেই একটা বিল্ডিংয়ের অভিমুখে। ওটা আব্বাস না? সাথে হুজুর ধাঁচের একটা লোকও আছে। আব্বাসকে চিনে নিতে খুব একটা কষ্ট হলো না রাকিবের। কায়সারের সাথে এই লোকটাকে বেশ কয়েকবার দেখেছে সে। রাকিব দ্রুত শিষ্যের দিকে তাকালো, তাড়াহুড়ো করে বলল, ভাই ওদিকে দেখেন, আব্বাস ওই কায়সারের দলের লোক। শিষ্য তাকালো অভিমুখে। নিজের অসুস্থতা কষ্ট ভুলে সাথে সাথে দাঁড়িয়ে গেল সে। ছুটে গেল আব্বাসের দিকে, ঝড়ের বেগে তার কলারটা চেপে ধরল, চেঁচিয়ে বলল, আমার ত্রয়ী কোথায়? কায়সার ওকে কোথায় নিয়ে গেছে? আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল আব্বাস। শিষ্যকে দেখে ঘাবড়ে গেল ভীষণ, আমতা আমতা করে বলল। শিষ্য সাথে সাথে একটা ঘুষি বসালো আব্বাসের গাল বরাবর। বেচারা ছিটকে পড়ল নিচে। শিষ্য ঝুঁকে বেচারা চুল ধরে টেনে তুলল, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে ফের চেঁচিয়ে শুধালো, ত্রয়ী কোথায়? শেষবারের জন্য জিজ্ঞেস করছি, বল ত্রয়ী কোথায়? আব্বাস ঠোক গিলল, এলোমেলো দৃষ্টি ফিরে ফের বলল, জানিস না তাই না? তবে এবার জানবি। শিষ্য বেশ জোরে সোরে লাথি দিল আব্বাসের পেটে। ব্যথায় বেচারা চিৎকার করে উঠল, শুয়ে পড়ল নিচে। শিষ্য তবুও থামল না, একের পর এক লাথি দিতে শুরু করলো আব্বাসের শরীরে। সাথে উন্মাদের ন্যায় বারবার একই প্রশ্ন আওড়াতে লাগলো, ত্রয়ী কোথায়? বল ত্রয়ী কোথায়? আব্বাস মার খেল কতক্ষণ। সে কায়সারের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়নি, কিন্তু এখন আর কোনো উপায় নেই। এখনও যদি সে মুখ না খোলে তাহলে হয়তো শিষ্য তাকে মেরেই ফেলবে। এইটুকু মারেই ব্যথায় শরীরটা অবশ হয়ে আসতে চাইছে। আব্বাস ব্যথায় কাতরাতে কাতরাতে বলল। শিষ্য থেমে গেল। আব্বাসের মাথার চুলগুলো শক্ত হাতে টেনে ধরে বলল, বল তাড়াতাড়ি। কায়সার এখনও আগের মতোই বসে রয়েছে ত্রয়ীর অভিমুখে। তার হাতে বেশ অনেকবার নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে হাতের বাঁধন থেকে, তবে তার পুরুষালী শক্তির সাথে পেরে ওঠেনি।
ত্রয়ী অনেক বুঝিয়েছে লোকটাকে, কিন্তু লোকটা যেন তার কথা মানতেই নারাজ। ক্রমেই কেমন উন্মাদ হয়ে উঠেছে কায়সার। তার চোখের কোটর ঘেঁষে নোনা জলের চিকন স্রোতের দেখা মিলেছে। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না। কায়সারের আখিদয়েও হয়তো কম কষ্টে অশ্রুবিন্দুরা জায়গা করে নেয়নি। ত্রয়ী বিশ্বাস করে কায়সারের ভালোবাসা মিথ্যে নয়, কিন্তু সেও বা কী করবে? সে বিবাহিত এবং স্বামীকে ভালোবাসে, তার স্বামীও তাকে ভালোবাসে। কায়সারের ভালোবাসা যতই সত্যি হোক না কেন, সে ত্রয়ী এবং শিষ্যের মধ্যে তৃতীয় ব্যক্তি ব্যতীত আর কিছুই নয়। কায়সার এক হাতের উল্টো পিঠে নিজের চোখের অশ্রু মুছল, ভেজা গলায় বলল, তোমার একটা কেন 5টা বিয়ে হোক, 10 বাচ্চার মা হলেও আমার তোমাকে মেনে নিতে কোনো সমস্যা নেই। তুমি শুধু একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। শীর্ষ কেন, পুরো দুনিয়ার সাথে আমি লড়ে যাব তোমার জন্য। শিষ্য রাকিবরা তখনই এসে উপস্থিত হলো সেখানে। শিষ্য শুনল সবটাই, সাথে সাথে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। গভীর ক্রোধে ফেটে পড়ল ভিতরটা। কত বড় সাহস এই কায়সারের! একে তো তার বউকে তুলে নিয়ে এসেছে, তার উপর এখন ফুসলিয়ে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। শিষ্য চোয়াল শক্ত করে এগিয়ে এলো কায়সারের দিকে। কেউ কিছু বুঝে ওঠার পূর্বেই লাথি বসালো কায়সারের এক পাশ থেকে। হুঙ্কার ছেড়ে বলল, তার বাচ্চা, তুই কোন সাহসে আমার বউকে তুলে এনেছিস? তোকে বারবার আমি সাবধান করেছি, শুনিসনি? তোর জীবনের মায়া নেই হারামজাদা, মরার জন্য খেপেছিস। আকস্মিক আক্রমণে তাল সামলাতে পারল না কায়সার। সে কাত হয়ে পড়ল মেঝেতে, ঘাড় বাঁকিয়ে তাকালো পাশ ফিরে। তবে শিষ্যকে দেখে খুব একটা পরিবর্তন দেখা গেল না তার ভিতরে, বরং বেশ শান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো সে। ওষ্ঠ বাঁকিয়ে বলল, জানতাম তুই আসবি, তবে এত তাড়াতাড়ি আসবি ভাবিনি। পরপর কায়সার তার চোখ মুখ শক্ত করে তুলল। আদেশের সুরে তার সাথে আসা লোকেদের বলল, ধর হারামির বাচ্চাকে, ওকে আজ আমি শেষ করে তবেই ক্ষান্ত হব। কায়সারের আদেশ পাওয়ার সাথে সাথে 3জন ব্যক্তি 3 দিক থেকে চেপে ধরল শিষ্যকে। শিষ্যের শরীর এমনিই কিছুটা অসুস্থ, গতকালকের ক্ষতগুলো এখনও তাজা। সে পেরে উঠল না 3জন পুরুষের শক্তির সাথে, তবুও নিজেকে মুক্ত করার বেশ চেষ্টা চালালো। কটমট করে বলল, আমাকে ছাড় বলছি, নয়তো তোদের জন্য কিন্তু খুব খারাপ হবে। রাকিবও অনেক চেষ্টা করলো শিষ্যকে ছাড়ানোর, কিন্তু পারল না। কায়সার বাঁকা হাসল, এগিয়ে এসে চেপে ধরল শিষ্যের কলার। তাচ্ছিল্যের স্বরে বলল, আগে তুই তো ছাড়া পা, তারপর দেখা যাবে কার খারাপ হয়, আমার নাকি তোর। শিষ্যের 2 পাশ থেকে ধরে রেখেছে কায়সারের লোকেরা, কিন্তু মাথাটা তো মুক্ত। শিষ্য নিজের মাথা দ্বারা বেশ জোরে সোরে একটা টাক দিল কায়সারের মাথায়। হুঙ্কার ছেড়ে বলল, তার বাচ্চা, একবার ছেড়ে দিয়ে দেখ আমাকে, তোর কি হাল করি। শিষ্যের আকস্মিক আক্রমণে কায়সার 2 কদম পিছিয়ে গেল। বেশ গাঢ়ভাবেই মাথায় আঘাতটা লেগেছে তার। ব্যথায় মাথাটা ঝিমঝিম করে উঠেছিল, চোখের অভিমুখটা ঝাপসা হয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। কায়সার ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, শালার তেজ শেষ হয় না, আমার হাতে বন্দি হয়ে আমাকেই মারতে আসে। কথাটা বলতে বলতেই কায়সার একটা লাথি বসালো শিষ্যের পেট বরাবর। আটকে উঠল ত্রয়ী। নিজের চোখের সামনে স্বামীকে মার খেতে দেখে সহ্য করতে পারল না সে। হৃদয় অস্থির হয়ে উঠল, কণ্ঠনালী ভেঙে এলো কান্নায়। কায়সার আরেকটা লাথি দিতে একটু এগিয়ে যেতেই ত্রয়ী দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল। ফুপিয়ে উঠে বলল, ওনাকে মারবেন না দয়া করে, উনি ব্যথা পাবেন, এমনি ওনার শরীরে অনেক ক্ষত। কায়সার থেমে গেল, হৃদয় ভারী হয়ে উঠল তার। শরীরটা যেন ভেঙে এলো। নিজের প্রিয় রমণীর কণ্ঠে অন্য পুরুষের জন্য কষ্ট, অনুনয়, কাতরতা নিশ্চয়ই কারো পক্ষে সহ্য করা সম্ভব নয়। কই, একটু আগে যখন শিষ্য তাকে মারল তখন তো ত্রয়ী ছুটে এলো না, অথচ শিষ্যের শরীরে একটু আঘাত করতেই ছুটে এসেছে। অনুনয় করে তাকে আঘাত করতে নিষেধ করছে। কায়সার হাঁটু গেড়ে বসল ত্রয়ীর অভিমুখে, ধীর কণ্ঠে বলল, আমি পুনর্জন্মে বিশ্বাসী নই, তাই এই জন্মেই তোমাকে পেতে চেয়েছিলাম। তোমার রঙে আমি আমার জীবনকে সাজাতে চেয়েছিলাম, অথচ তুমি আমার হলে না। এটুকু বলে থামল কায়সার, কাতর কণ্ঠে ফের বলল, আমি কি শীর্ষের থেকে খুব বেশি খারাপ ছিলাম তোরই?
তাহলে তুমি আমার কেন হলে না? ততক্ষণে রবি, নয়ন, আলভি এবং তাদের দলবল এসে উপস্থিত হয়েছে সেখানে। তারা এসেই সবাই মিলে শিষ্যকে ছাড়িয়ে নিল কায়সারের লোকেদের থেকে। ছাড়া পেয়ে শিষ্য ফুঁসে উঠল আরও, তেড়ে গিয়ে লাথি বসালো কায়সারের পিঠে। কায়সার মুখ থুবড়ে পড়ল মেঝেতে, তবে বলল না কিছুই। কেন যেন তার কিছু বলতে ইচ্ছা হলো না আর। ইচ্ছে হলো না শিষ্যের সাথে কোনো রূপ যুদ্ধে জড়াতে। বুকের ভিতরটা ভীষণ জ্বলছে। এই মুহূর্তে তার হৃদয়ের ব্যথার নিকট শিষ্যের এই বাহ্যিক আঘাত যেন কিছুই নয়। শিষ্য গভীর ক্রোধ নিয়ে ফের লাথি বসালো কায়সারের শরীরে। রোষপূর্ণ কণ্ঠে বলল,